সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে বিশ্ব হার্ট দিবস বা হৃদযন্ত্রের সুস্থতার জন্য একটি বিশেষ দিবস। এই দিবস উপলক্ষে আমরা আজকের পর্বটি সাজিয়েছি হৃদযন্ত্রকে কেন্দ্র করে এবং হৃদযন্ত্রের অসুখ বিসুখকে কেন্দ্র করে। আমাদের আজকের বিষয় হচ্ছে যে হৃদযন্ত্র ভালো থাকবেন কিভাবে, ভালো রাখবেন কিভাবে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন হৃদরোগ বিশেষজ্ঞ, ডাক্তার ইফতেখার আলম, কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, এবং ডাক্তার সাকিব শাহরিয়ার, সহকারী অধ্যাপক, বিএসএমএমইউ। প্রিয় দর্শক, আমরা আমাদের অতিথির কাছে সরাসরি চলে যাচ্ছি। প্রথমেই আমি ডাক্তার ইফতেখার আলমের কাছে জানতে চাচ্ছি, আজকে তো বিশেষ একটি দিবস, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব হৃদযন্ত্র দিবস। কিভাবে কাটলো আজকের দিবসটি, এবারের প্রতিপাদ্য কি ছিল? জি, ধন্যবাদ। ওয়ার্ল্ড হার্ট ডে, এটা আসলে এই উদ্যোগটা নেওয়া হয় 1999, আচ্ছা, মানে 1999 সন থেকে, এবং এটার উদ্যোগ নেয় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন ইন কোলাবোরেশন উইথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এটা 2011 পর্যন্ত প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার, এবং 2011 সাল থেকে এটাকে ফিক্সড করা হয় 29শে সেপ্টেম্বর। এবং এবারের যে প্রতিপাদ্য বিষয়, এই বিষয়টি শুধু এবছরের জন্য না, এই স্লোগানটা নির্ধারণ করা হয়েছে 2024 থেকে 2026 পর্যন্ত, এবং এই প্রতিপাদ্যটি হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন। আচ্ছা, তার মানে হচ্ছে যে হৃদয় দিয়ে কাজ করতে হবে হৃদয়ের জন্য, তার মানে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে হার্টকে সুস্থ রাখার জন্য। আচ্ছা, খুবই চমৎকার একটি বিষয়। তার মানে হচ্ছে যে হার্টকে সচল রাখতে হবে এবং মানে আমাদের শরীরকে সচল রাখতে হবে। ডক্টর সাকিব শাহরিয়ার, হৃদরোগ মানে কেন হয়, বা মানে আমাদের যে বিভিন্ন ধরনের অসুখ আছে হৃদযন্ত্রের, তার মধ্যে একটি হচ্ছে, আমরা যদি একটা স্পেসিফিক যদি হাইপারটেনশনকেই ধরি, যে এটার আসলে কারণটা কি? ধন্যবাদ ডক্টর গুলজার, এবং ধন্যবাদ নেক্সাস টিভিকে আমন্ত্রণের জন্য। দর্শক মণ্ডলী সবাইকে ওয়ার্ল্ড হার্ট ডের শুভেচ্ছা। এইবারের প্রতিপাদ্য বিষয় থেকে আমরা বুঝতে পারতেছি যে ইউজ হার্ট ফর অ্যাকশন, সবসময় অ্যাক্টিভ রাখতে হবে হার্টকে। হ্যাঁ, যদি আমরা হার্টকে অ্যাক্টিভ রাখি, হার্টকে পজিটিভলি ইউজ করি এবং আমরা সচল রাখি এবং কিছু নিয়ম নীতি মেনে চলি, তাইলে কিন্তু আমরা ভালো থাকবো। তো কারণগুলো কিন্তু এখানেই চলে আসে। মানে অনেক অসুখই আমরা, সেটা কার্ডিওভাস্কুলার অসুখ না, অন্যান্য অনেক অসুখই আমরা প্রিভেনশন করতে পারি, বাট কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো বেশি প্রিভেন্ট করা পসিবল। অলমোস্ট 80 to 90% কার্ডিওভাস্কুলার ডিজিজের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাইলেই কিন্তু আমরা হৃদরোগ প্রতিকার করতে পারবো। তো এটার কারণের পিছনে অনেক রকম রিস্ক ফ্যাক্টরগুলো আছে। আপনি কমনলি যেটা বললেন, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, স্থূলতা, খাদ্যাভ্যাস, অনিয়মিত খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের অনিয়মিততা, ঘুমের স্বল্পতা, তারপরে ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, তামাক জাতীয় পান করা, স্মোকিং, অ্যালকোহল, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক রকম এখন নতুন কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টরস আছে, যেটা হয়তো আমরা এখনও ডিটেক্ট করতে পারিনি, কারণ অনেক অল্প বয়সে ইয়াং এজেও আমরা কার্ডিয়াক ডিজিজগুলো পাচ্ছি। হ্যাঁ, আর্লি ডিটেকশন হচ্ছে। তো এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর কিছু আছে, যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, তারপরে আমাদের যে লাইফস্টাইলের চেঞ্জগুলো, আমরা যে এখন যে খাদ্যাভ্যাসগুলো খাচ্ছি, ট্রান্স ফ্যাট বেশি থাকতেছে, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, এগুলো ইউজ করতেছি, তো এটাও কিন্তু একটা কারণ হিসাবে চলে আসতেছে হার্ট ডিজিজগুলোর। তো আমরা যদি সচেতন হই, সে ইয়েস টু পজিটিভ থিংস, তাইলে আমরা কিন্তু হার্টকেও সচল রাখতে পারবো। সো এখন কিন্তু আগের যে প্রতিপাদ্য বিষয়গুলো ছিল গত 2-3 বছর ধরে চলে আসছে, ইউজ হার্ট টু কানেক্ট আদার হার্ট, হ্যাঁ, ইউজ মানে এইভাবে আসলে মেজার ইউর ব্লাড প্রেশার। আগের প্রতিপাদ্য বিষয় থেকে এবারকে হার্টকে অ্যাক্টিভ করতে বলতেছে, এবারে সরাসরি অ্যাকশনে যেতে হবে আমাদেরকে। সো এই নেক্সট 2 ইয়ার্স আমাদেরকে আমরা যেন নিজে থেকেই অ্যাক্টিভ থাকি, থেকে যেন হার্টকে ভালো রাখতে পারি, এটাই এবারের থিম।
বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আসলে আমাদের তো এখন অ্যাক্টিভ থাকাটা খুবই মানে আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমাদের মডার্ন লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে আমরা মানে সেডেন্টারি লাইফস্টাইলেই সবাই অভ্যস্ত, আরাম করতে পছন্দ করি এবং আমরা কিন্তু হাঁটাহাঁটি কম করছি, আমরা শারীরিক পরিশ্রম কম করছি, আবার আমাদের খেলাধুলা করার বা শারীরিক পরিশ্রম করবার যথেষ্ট সুযোগও নেই, জায়গাও নেই। এটিও একটি বিষয়। ডক্টর ইফতেখার আলম, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের কি এরকম কোনো ডাটা আছে কিনা যে কি পরিমাণ মানুষ হার্টের বিভিন্ন ধরনের ডিজিজে ভুগছে? আচ্ছা, আমাদের দেশের যেটা বলা হয় যে প্রায় টোটাল যে ডেথ, এটা একটা ওয়ার্ল্ড জরিপ, যে টোটাল যে ডেথ হয় তার মধ্যে কিন্তু 40%ই হচ্ছে হলো হৃদরোগজনিত কারণে মৃত্যু হয়। আচ্ছা। তে এবং এই যে হৃদরোগ মানে কি রোগ, হৃদরোগ এখন যেটা বলা হয় এটাকে বলা হয় যে সিভিডি, মানে কার্ডিওভাস্কুলার ডেথ। হৃদরোগ মানে কার্ডিওভাস্কুলার ডেথ, বোথ হৃৎপিণ্ড মানে হৃদয়, হার্ট এবং ভেসেল, আর্টারি অ্যান্ড ভেইনস। যেমন স্ট্রোকও কিন্তু একটা কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে পড়ে। তাই এর মধ্যে হার্ট আসবে, স্ট্রোক আসবে, হাইপারটেনশন, হ্যাঁ, এবং এর যে কমপ্লিকেশন, এই সব কিছু মিলেই হবে কার্ডিওভাস্কুলার ডিজিজ। আচ্ছা, তো এই অসুখগুলোর ক্ষেত্রে আপনি তো আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে, তো আপনাদের আউটডোরে প্রতিদিন আপনারা কি পরিমাণ রোগী দেখেন, বা আপনারা কি মনে করছেন বাংলাদেশে কি দিন দিন হার্টের রোগী বাড়ছে? হ্যাঁ, আসলে মানে ওয়ার্ল্ড যত উন্নত হচ্ছে, মানুষের যে লাইফস্টাইলও কিন্তু চেঞ্জ হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের হৃদরোগের সংখ্যা ডে বাই ডে বাড়ছে। তবে মৃত্যু হার কিন্তু কমছে, কারণ উন্নত প্রযুক্তি, মারা যেত যে উন্নত প্রযুক্তির কারণে আমাদের যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, হ্যাঁ, এখন মানুষের দোরগোড়ায় হসপিটাল পাচ্ছে, হ্যাঁ, চিকিৎসকের সংখ্যা বেড়েছে, হ্যাঁ, প্রযুক্তির সংখ্যা বেড়েছে। তো সব কিছু মিলে কিন্তু মানে মর্টালিটি কমাতে পারছি আমরা। তাই কিন্তু হৃদরোগটাকে মানে বলা হয় যে মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদেরকে কিন্তু এটাকে কি করতে হবে, প্রিভেন্ট করতে হবে। সেজন্যই কিন্তু আসলে এই বিশ্ব হার্ট দিবস পালন করার উদ্দেশ্য, যে আমাদেরকে হার্টকে ভালো রাখতে হবে যাতে আমরা হার্ট ডিজিজে আক্রান্ত না হই। তো সেজন্য কি করতে হবে অলরেডি ডক্টর সাকিব শাহরিয়ার বলেছেন। আচ্ছা, আজকের এই বিশেষ দিবস উপলক্ষে আপনারা কি প্রোগ্রাম মানে করলেন, বা কি ধরনের অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করলেন? হ্যাঁ, আসলে অ্যাওয়ারনেস গ্রো করার জন্য আমাদের সেমিনার, বিভিন্ন জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম এবং আমাদের র্যালি হয়েছে, হ্যাঁ, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। এছাড়া বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা পত্রপত্রিকায় হার্ট কীভাবে ভালো রাখা যায় এর অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তো ডক্টর সাকিব, আপনারা কার্ডিওলজিতে ইন্টারভেনশন করে থাকেন, বা আপনার এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি এবং আরও অন্যান্য বিষয়। তো এই ইন্টারভেনশনটা যখন আপনারা শুরু করলেন, এটা আপনাদের হৃদরোগের চিকিৎসায় কতটুকু পরিবর্তন, নিশ্চয়ই এটি একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে সহজ করে, যে এই ইন্টারভেনশনগুলো আপনাদের দ্য পার্সপেক্টিভ অফ হার্ট ডিজিজ, এটা কতটুকু আসলে পরিবর্তন এনেছে? কার্ডিয়াক ডিজিজগুলোর যে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো আছে, এর মধ্যে বিভিন্ন রকম ডিজিজ, এর মধ্যে মুখ্য যে মূল যে ডিজিজটা সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি আমরা। 7 to 80% ইসকেমিক হার্ট ডিজিজ আমরা পেয়ে থাকি। এছাড়া জন্মগত কিছু হৃদরোগ, হার্টের ভালভের অসুখ, হার্টের পর্দার ওষুধ, অথবা হার্টের মাসেলের কার্ডিওমায়োপ্যাথি হয়ে থাকে, হয়ে হার্ট ফেইলিওর আমরা পাই। তো এই যে সব ধরনের হার্টের যত রকম অসুখ আছে, প্রতিটা অসুখেরই কিন্তু চিকিৎসা পদ্ধতি একটা হলো প্রিভেনশন, এরপরে আমরা ওষুধের মাধ্যমে কিছু চিকিৎসা, এরপরে ডেফিনিট ট্রিটমেন্টের জন্য আমরা ইন্টারভেনশন গিয়ে থাকি অথবা সার্জারি। ইন্টারভেনশনটা কি আসলে কার্ডিয়াক ডিজিজের ট্রিটমেন্টের জন্য? ইন্টারভেনশন যখন আমরা কাটাছিড়া করি না, যদি ওপেন না করে যদি কোনো আমরা ট্রিটমেন্ট করে থাকি, সেটাকে ইন্টারভেনশন বলা হয়। এটা সাধারণত হাতের বা পায়ের রক্তনালিকার ভিতর থেকে গিয়ে আমরা ছোট একটা ডিভাইস ঢুকিয়ে আমরা তখন হার্টের ভিতরে
প্রবেশ করি, করে ওইখানে আমরা ইন্টারভেনশন, সেটা ভালভের সমস্যা হলে ভালভটাকে ঠিক করে দিই, যদি জন্মগত ছিদ্র থাকে ছিদ্রটাকে বন্ধ করে দিই ডিভাইস দিয়ে, অথবা যদি কারো অনিয়মিত হৃদস্পন্দন থাকে তাহলে ওই জায়গাটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন দিয়ে পুড়িয়ে দিয়ে ওই জায়গাটাকে ঠিক করে দিই, অথবা যদি কারো হার্টের রক্তনালিকায় ব্লক থাকে তাইলে আমরা সেখানে ওই জায়গাটাকে রক্তনালিকা ব্লকটাকে প্রসারিত করে বেলুন ডাইলেশন করে আমরা পিসিআই করি, যেটাকে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়, অথবা এমনি নর্মাল অ্যাঞ্জিওপ্লাস্টি, আমরা সহজ ভাষায় সবাই বুঝবে যে স্টেন্টিং বা রিং লাগানো যেটা, সেটা আমরা করে থাকি। আবার কারো যদি হার্টের গতিটা কমে যায়, হার্ট ব্লক বলে থাকি, তখন সেই ক্ষেত্রে আমরা হার্টের গতি বাড়ানোর জন্য ওই হার্টের ভিতরেই আমরা ওই যে হাতের রক্তনালিকা বা যে পায়ের রক্তনালিকা থেকে যে গেছিলাম সেখান থেকে গিয়ে আমরা একটা তার প্রতিস্থাপন করি, করে আমরা হার্টের গতিটা বাড়িয়ে দিই। তো ইন্টারভেনশনের জন্য কিন্তু কোনো কাটাছিঁড়া জন্য প্রয়োজন হচ্ছে না, রোগীকে অজ্ঞান করে অপারেশনের টেবিলে নিয়ে যেরকম যেটা সেরকম কিন্তু না, এটা আমরা ক্যাথ ল্যাব সার্ভিস আছে একটা, ওখানে আমরা করতে পারি। এবং এটা পেশেন্টের জন্য অবশ্যই ডেফিনিটিভ ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্টের জন্য পেশেন্টের আসলে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের ট্রিটমেন্টগুলো ডেফিনিট ট্রিটমেন্ট পাচ্ছে পুরোপুরি। এক্সাম্পল দিচ্ছি আমি একটা, যেমন একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি তীব্র বুকে ব্যথা নিয়ে আসে, হার্ট অ্যাটাকের যদি 12 আওয়ার্সের মধ্যে সে হসপিটালে আসে, সাথে সাথে যদি আমরা তাকে ওষুধের চিকিৎসায় না গিয়ে আমরা সাথে সাথে অ্যানজিওগ্রাম করে যদি আমরা সেই রক্তনালিকাটাকে ওপেন করে দিয়ে স্টেন্টিং করে দিতে পারি, করে দিলে পেশেন্টের কিন্তু মর্টালিটি বেনিফিট অনেক বেশি থাকে। এখন ডক্টর ইফতেখার আলম বললেন যে আসলে আমাদের ট্রিটমেন্ট প্রযুক্তিগতভাবে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোর ট্রিটমেন্টগুলো আরও অ্যাডভান্স হয়েছে ইন্টারভেনশনের কারণে, এই জন্য পেশেন্টের লংজিভিটি কিন্তু বেড়েছে। হ্যাঁ, পেশেন্টের লংজিভিটি আগের থেকে বেড়ে গেছে কার্ডিওভাস্কুলার ডিজিজের। এই জন্য লং টার্ম ইফেক্ট হিসাবে পেশেন্টের আলটিমেটলি আমরা কিন্তু হার্ট ফেলিওরের পেশেন্ট, অনেক পেশেন্ট অ্যাট দ্য এজ অফ দ্য মানে আগে হয়তো হার্ট অ্যাটাকের পেশেন্ট বা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করলে অনেক অল্প বয়সী মারা যেত বা আর্লি মারা যেত, এখন ট্রিটমেন্ট ফ্যাসিলিটির জন্য সে একটা লং লাইফ লিড করতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, এটাই আর কি। আর কার্ডিওভাস্কুলার ডিজিজ কিন্তু এখন 1 নাম্বার ঘাতক না সারা ওয়ার্ল্ডের ভিতরে, এখন অন্যান্য ডিজিজগুলো এখন এটা 3 নম্বরে চলে আসছে, তো এটা আমাদের জন্য একটা পজিটিভ। মানে এক সময় এটা তো 1 নম্বরে ছিল। জি জি, কিন্তু এটা এখন ডেথের কারণ হিসেবে এটা 1 নম্বরে নাই, এখন আর 1 নম্বরে নাই, অর্থাৎ ডেথটা কমেছে। এবং যেটা বললো যে ইন্টারভেনশন বলতে কিন্তু যে শুধুমাত্র রিং লাগানো এটা কিন্তু না, আসলে ইন্টারভেনশনের মাধ্যমে অনেক কিছু করা যাচ্ছে। যেমন বললো যে কনজেনিটাল যে ছিদ্রগুলো, হার্টের ছিদ্র, এটা কিন্তু ইন্টারভেনশনে কোনো রকমের কাটাছেঁড়া ছাড়া কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যাচ্ছে। পেসমেকার ভালভ রিপেয়ার করা যাচ্ছে, ভালভ আগে যেমন বুক কেটে ভালভ লাগানো হতো, এখন কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে ভালভ কোনো কাটাছেঁড়া ছাড়াই ভালভ লাগানো যাচ্ছে। তো এই জন্য সবচেয়ে ভালো বা সুখবর হচ্ছে গিয়ে বাংলাদেশেই এখন আমাদের সরকারি এবং বেসরকারিভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কার্ডিওভাস্কুলার যে সেন্টার, হ্যাঁ, এখানে ক্যাথ ফ্যাসিলিটিস আছে এবং সব ধরনের ইন্টারভেনশন হচ্ছে, পেসমেকার লাগানো, অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, পায়ের অ্যানজিওপ্লাস্টি থেকে শুরু করে সব ধরনের ট্রিটমেন্ট। জেনে খুশি হবেন যে বাংলাদেশে শুধুমাত্র কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট ছাড়া, এটা আমি আগেও বলেছি যে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট ছাড়া কিন্তু ওয়ার্ল্ডের যত ইমপ্রুভড যে ট্রিটমেন্টগুলো আছে, ইন্টারভেনশন, সব কিছু কিন্তু সম্ভব বাংলাদেশে হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে আমাদের সময় যত যাচ্ছে আমরা চেষ্টা করছি নিজেদেরকে আরও ইমপ্রুভ করার, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যথেষ্টই কিন্তু এখন এই চিকিৎসাগুলোতে আমরা এগিয়েছি। যে আপনি যেটা বলেন যে কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট ছাড়া এখন মোটামুটি সব ধরনের চিকিৎসাই হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায়, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম হৃদযন্ত্র ভালো রাখবেন কিভাবে। জানিয়ে রাখছি আজকে ছিল বিশ্ব ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব হৃদযন্ত্র দিবস, হৃদরোগ দিবস। এই বিশেষ দিবস উপলক্ষে আমরা দুজন হৃদরোগ বিশেষজ্ঞ আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, ডাক্তার ইফতেখার আলম এবং ডাক্তার শাকিব শাহরিয়ার। আমরা কথা বলছিলাম যে হৃদযন্ত্র ভালো রাখবেন কিভাবে সে বিষয়টি নিয়ে। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই হৃদযন্ত্র। আমাদের হৃৎপিণ্ড যতক্ষণ সচল থাকে ততক্ষণই আমরা জীবিত থাকি, এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলেই আমরা আর জীবিত থাকতে পারি না, বা আমাদের এই শরীর আর সচল থাকে না। সুতরাং আমাদের শরীরের জীবনের একটি সূচক বা জীবনের একটি প্রতীক হচ্ছে হৃৎপিণ্ডের হৃদযন্ত্র।
আমরা হৃদযন্ত্রের নানান রকম অসুখ বিসুখ, ডক্টর ইফতেখার আলম, আমরা অনেক নানান রকমের অসুখ বিসুখের কথা বলে থাকি। তার মধ্যে কিন্তু খুব মানে কমনলি আমরা আমাদের সবার কাছে পরিচিত যে রোগটি, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, যেটা কথা একটু আগে বলছিলাম। তো এই যে উচ্চ রক্তচাপ, এই রোগ কিন্তু আবার দেখা যাচ্ছে এটাই আবার অনেক ধরনের রোগের কারণ বা সূত্রপাত। আমরা একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ আসলে কেন হয় এবং কি কি কারণ কাজ করে এর পেছনে। আচ্ছা, উচ্চ রক্তচাপ, আসলে উচ্চ রক্তচাপটা কি? রক্তের যে চাপ, এটা আমরা পরিমাপ করি মিলিমিটার অফ মার্কারিতে। হ্যাঁ, মার্কারি এটার ইউনিট মিলিমিটার অফ মার্কারি। তো এটা একটা স্বাভাবিক যে চাপ, তার চাইতে যদি বেড়ে যায় তাহলে সেটাই হচ্ছে উচ্চ রক্তচাপ। তাহলে স্বাভাবিক রক্তচাপ কি? আমরা একটা প্যারামিটার ঠিক করেছি, যে একটা মাত্রা ঠিক করেছি, যে এইটার মধ্যে যদি থাকে তাহলে সেটা স্বাভাবিক, এবং এর চাইতে অতিরিক্ত যেটা সেটাই হচ্ছে উচ্চ রক্তচাপ। তা স্বাভাবিক কত? এটা একটা গাইডলাইন, যেমন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, এটা 2018, এবং এটা 2024 কিন্তু এই 18টাকে আপডেট করা হয়েছে। তা 18তে যেটা বলা হয়েছে বা যেটা 2024-এও আছে, যে নর্মাল কোনটা, সিস্টোলিক রক্তচাপ, আমরা উপরের যেটা সেটাকে বলি আমরা সিস্টোলিক, এবং নিচের যেটা সেটা হলো ডায়াস্টোলিক। সিস্টোলিক রক্তচাপ যদি 140 বা তার অধিক, এবং ডায়াস্টোলিক রক্তচাপ যদি 90 বা তার অধিক হয়, তাহলেই তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। আচ্ছা ডক্টর ইফতেখার, আমরা এই জায়গাটা একটু থামছি। আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি বলুন। স্যার, আমার আম্মুর হঠাৎ করে একদিন রাতের বেলা বুকের লেফট সাইডে পেইন হচ্ছিল। জি। তো ওনাকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছি, কি ওনারা কিছু টেস্ট করে পরে বাসায় পাঠিয়ে দিলেন। এরপরে আমরা তাকে ইবনে সিনাতে, বিএসএমএমইউতে দেখিয়েছি, সোহরাওয়ার্দীতেও দেখিয়েছি। সব জায়গায় বলেছে ওনাকে ইমার্জেন্সি এনজিওগ্রাম করাতে হবে। কিন্তু যখনই ওনাকে ল্যাবে নিয়ে গেলাম, তখন ওনারা সব টেস্ট আবার করে বলল যে ওনার মাসেল পেইনের জন্য আসলে হার্টে কোনো প্রবলেম নেই, এনজিওগ্রাম করাতে হবে না। স্যার, এখন বুঝতে পারছি আসলে আমাদের কি করা উচিত। জি, অনেক ধন্যবাদ থেকে ডক্টর ইফতেখার। আচ্ছা, ঠিক আছে। যেটা হলো কি, যে বুকে ব্যথা, জি, মানে বুকে ব্যথার কিন্তু আগেও আমি বলেছি যে অনেকগুলো কারণ থাকে, যে শুধুমাত্র যে সেন্ট্রাল চেস্ট পেইন, সাধারণত হৃদরোগে সেন্ট্রাল চেস্ট পেইন হয়, যে হার্ট অ্যাটাক যদি হয় বা করোনারি আর্টারি ডিজিজের কারণে যদি বুকে ব্যথা হয়, চেস্ট পেইন, সেটা সাধারণত সেন্ট্রাল চেস্ট পেইন হয়। এটা জেনারেলি, বাট অন্য জায়গায়ও হতে পারে, লেফট সাইড, রাইট সাইড, বা জ বা নেক বা আর্ম বা ব্যাক রেডিয়েট করতে পারে। তো এগুলোর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যেটা বললেন যে মাসেল পেইন, এটা ওয়ান অফ দ্য কারণ, হ্যাঁ, যে মাসেল পেইন হতে পারে। তারপরে কোস্টোকন্ড্রাইটিস হতে পারে, রিব ফ্র্যাকচার হতে পারে, হ্যাঁ, তারপরে নিউমোথোরাক্স হতে পারে, মানে ফুসফুসজনিত কারণে হতে পারে। তা আমাদের যেটা কী করতে হবে, যেটাকে এক্সক্লুড করতে হবে, যে আসলে এটা কি কার্ডিয়াক চেস্ট পেইন নাকি এক্সট্রা কার্ডিয়াক, যে আদার দ্যান কার্ডিয়াক, সেটা আমাকে এক্সক্লুড করতে হবে। তো এটা আসলে এটা এক্সক্লুড করার জন্য অবশ্যই কিন্তু একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং সে এই কার্ডিয়াক পেইন ডায়াগনোসিস করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, যেমন একটা ইসিজি দেখবেন, বা একটা ট্রোপোনিন দেখবেন, বা কিছু সাইন, যে তার হাঁটলে ব্যথা হয় কিনা, বা ফুল পেট খেলে ব্যথা হয় কিনা, বা বিশ্রাম নিলে চলে যায় কিনা, বা অনেক সময় সাবলিঙ্গুয়াল নাইট্রেট এগুলো নিলে ব্যথা কমে যায় কিনা। এগুলো নিলে যদি কমে যায় বা বিশ্রাম নিলে যদি কমে যায়, তাহলে আমরা এগুলোকে কার্ডিয়াক পেইন হিসেবে বিবেচনা করব। এবং আমরা যে অন্যান্য যে পরীক্ষা, এবং কিছু পেইন আছে যে আসলে কিন্তু এটিপিক্যাল চেস্ট পেইন, যে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে না, তখন কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হয়। বা আমি যে সাধারণ যে টেস্টগুলো আছে, যে রুটিন টেস্ট, যে ইসিজি, ট্রোপোনিন আই, ইকোকার্ডিওগ্রাফি, এগুলো নর্মাল আসলো, তখন কিন্তু আমার কনফার্ম করার জন্য ফার্দার ইনভেস্টিগেশনে যেতে হয় এবং এনজিওগ্রাম করার প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে যিনি ছিলেন, আশা করছি যে উনি ওনার পরামর্শটা পেয়েছেন। ডক্টর সাকিব, আমরা একটু হার্ট ফেইলিওর সম্পর্কে জানতে চাই। হার্ট ফেইলিওর সম্পর্কে সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে হার্ট যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এটি বোধহয় হার্ট ফেইলিওর। কিন্তু আসলে হার্ট ফেইলিওরটা তো এটা নয় আর কি, এবং এটি একটি ধীর একটা প্রক্রিয়া। আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন যে হার্ট ফেইলিওর আসলে কী,
এবং হার্ট ফেলিওর কেন হয়? ধন্যবাদ ডক্টর গুলজার। হার্ট ফেইলর আমরা খুব কমনলি এটা টার্মটা ইউজ করে থাকি এবং সাধারণ মানুষের জন্য চিন্তা করে মানে হার্ট ফেল করে ফেললো বা হার্ট বোধহয় বন্ধ হয়ে গেল। হ্যাঁ, হার্ট ফেইলর বা হার্ট ব্লক, হ্যাঁ, হার্ট অ্যাটাক, সবগুলো আসলে কাছাকাছি। স্ট্রোক, তো মানুষজন আসলে কোনটা কি, যে সবাই স্ট্রোক বলেই হয়তো একই জিনিস, হার্ট অ্যাটাককেও স্ট্রোক বলে, হার্ট ফেইলর, হার্ট ব্লকও একই জিনিস, এভাবে চিন্তা করে নাই। কিন্তু এটা আসলে আমাদের মেডিকেলের পরিভাষা, এক একটা ভিন্ন ভিন্ন অসুখ। তবে হার্ট ফেইলর মানে হচ্ছে হার্টের কাজ হচ্ছে, হার্ট এমন একটা অঙ্গ আমাদের সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করেছেন, এটার কাজ হচ্ছে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট গতিতে পাম্প করে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা পাম্প মেশিন বলতে পারেন, এবং এটার কাজ হচ্ছে সারা শরীরে আমাদের ব্রেন থেকে শুরু করে প্রতিটা সেলে আমরা যে কর্মক্ষম থাকতেছি সেই প্রতিটা সেলে রক্ত চলাচলটা স্বাভাবিক রাখতেছে, এবং রক্ত চলাচলের মাধ্যমে তাদের যে আমাদের অক্সিজেন প্রয়োজন, নিউট্রিশন প্রয়োজন, সেটা সাপ্লাই দিচ্ছে। এই হার্ট যে নিজস্ব কন্টিনিউয়াস পাম্প করে যাচ্ছে, এটার জন্য তো হার্টের কর্মক্ষম থাকতে হবে। এটা কোনো কারণে হার্টের কোনো অসুখের জন্য বা অন্য কোনো অসুখের জন্য, কার্ডিয়াক ডিজিজ ছাড়া অন্য ডিজিজের কারণেও যদি হার্টটা দুর্বল হয়ে যায়, সাধারণত হার্টের অসুখের কারণেই হার্টটা দুর্বল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্য কারণের জন্য হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। কোনো কারণে হার্টের স্বাভাবিক কর্মক্ষমতা থেকে যদি কমে যায়, তখন কিন্তু হার্টটা আমাদের কোষে যে অক্সিজেন সাপ্লাই প্রয়োজন বা যতটুকু প্রয়োজন সেটা কিন্তু দিতে পারবে না। হার্টের কর্মক্ষমতা যখন 50% বা তার অধিক কমে যাচ্ছে বা আরও কমে যাচ্ছে, তখন কিন্তু এই হার্ট ফেলিওর ডেভেলপ করতেছে। তো সকল কার্ডিয়াক ডিজিজ, যত রকম হার্টের ডিজিজ আছে, সেটা জন্মগত হৃদরোগ, হার্টের ভালভের হৃদরোগ, সে উচ্চ রক্তচাপ বলেন, ডায়াবেটিস জনিত হার্টের হৃদরোগ, কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাংসপেশির হৃদরোগ, একটা রিং পর্ণ রোগী, বাইপাস করা রোগী, যত ধরনের পেশেন্ট আছে হার্টে, যত রকম অসুখ হতে পারে, সবগুলো অসুখের লাস্ট এন্টিটি বা সর্বশেষ মানে গিয়ে যেখানে মিশবে সেটা হচ্ছে গিয়ে হার্ট ফেলিওর লাস্ট এন্টিটি। আলটিমেটলি সব পেশেন্টই খারাপ হয়ে হার্ট ফেলিওরে ডেভেলপ করে, কর্মক্ষমতা একদম কমে যায়। তো এই ধরনের পেশেন্টগুলো আমরা খুব বেশি পাই, এই জন্য যে হয়তো একটা হার্টের ডিজিজ ধরা পড়ছে 10-15 বছর ধরে আগে, ট্রিটমেন্ট পেতে পেতে ইমপ্রুভ করতে, খারাপ হতে 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 একসময় হার্ট ফেলিওর ডেভেলপ করলো, তখন দেখা যায় হার্ট ফেলিওরে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এই জন্যই এটাকে খুব গুরুত্বসহ ট্রিটমেন্ট দিতে হবে। বলা হয় মানে পরিসংখ্যানে যেটা বিভিন্ন কান্ট্রি স্টাডিতে যেটা দেখা যায়, যে একটা হার্ট ফেলিওরের পেশেন্ট ট্রিটমেন্ট করলেও দেখা যাচ্ছে যে যাদের ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্ট আছে, তাদের মর্টালিটি রেট ট্রিটমেন্ট করার পরও 5 বছরের ভিতরে মোর দেন 40% পেশেন্ট 5 বছর পরে মারা যায়। তো ইট ইজ এ ভেরি গ্রেভ ডিজিজ। এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি বুঝতে পারলাম হার্ট ফেলিওর বিষয়টি সম্পর্কে। ডক্টর ইফতেখার আলম, হার্টের যে ভালভের যে অসুখগুলো আছে, আমরা একসময় যেটাকে দেখতাম যে ভালভের অসুখ হলে পরে একজন মানুষ অনেকটাই অসহায় পড়তেন এবং দেশের বাইরে যেতে হতো। আমরা যখন খুব আজ থেকে ধরেন 20-25 বছর আগে আমরা দেখতাম যে হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে এবং সে ভারতে বা অন্যান্য দেশে তার বাইরে চিকিৎসা করতে হবে, এবং অনেকে সাহায্য চাইতেন পত্রিকাতে, বিজ্ঞাপন দিয়ে। আমরা কিন্তু প্রায় দেখতাম এগুলো এক সময়, যে হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে, সাহায্য চায় সবার কাছে। এখন কিন্তু এটা খুব একটা দেখা যায় না, কারণ এই চিকিৎসাটা অনেক সহজলভ্য হয়ে এসছে। তা হার্টের ভালভের যে অসুখগুলো আছে, এই অসুখগুলো আসলে কি কি একটু যদি আমাদেরকে সাধারণ ধারণা দিতেন, এবং এর চিকিৎসাটা কিভাবে করা হয়? আগে আসলে জানতে হবে যে হার্টের ভালভ কি। হ্যাঁ, হার্টে সাধারণত 4টা ভালভ থাকে। ভালভ মানে সহজে বোঝানোর জন্য যে দরজা। তো এই যে ভালভ, দরজা, এর মধ্যে 2টা দরজা সাধারণত বেশি এফেক্ট হয়। একটা হচ্ছে মাইটাল ভালভ আর একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এবং এই 2টা ভালভের মধ্যে মাইটাল ভালভ ডিজিজ মোস্ট কমন, এবং মাইটাল ভালভ ডিজিজ হওয়ার জন্য দায়ী হচ্ছে ক্রনিক রিউমেটিক ফিভার, যেটা বাংলাদেশে এখন অনেকটা কম, কিন্তু একসময় কিন্তু অনেক বেশি ছিল রিউমেটিক ফিভার। ক্রনিক রিউমেটিক ফিভার যেটা আমরা বাতজ্বর নামে পরিচিত। বাতজ্বরের কারণে কি হয়, হার্টের ভালভগুলো ক্ষতিগ্রস্ত হয়, আস্তে আস্তে হার্টের ভালভগুলো ক্ষতিগ্রস্ত হয়। ভালভ কি হয়, সরু হয়ে যায়, এবং সরু হয়ে এর ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না, ঠিকমতো কমে যায়। অনেক সময় কি হয়, এটা লিকেজ হয়, ভালভের লিকেজ হয়, এটাকে বলা হয় এমএস বা মাইটাল স্টেনোসিস। এই ডিজিজটা কিন্তু কমন, কিন্তু এখন
মানুষের সচেতনতা বাড়ার কারণে এবং চিকিৎসার যে ফ্যাসিলিটি বাড়ার কারণে কিন্তু বাতজ্বর অনেকটা কমে এসেছে। ক্রনিক রিউমেটিক ফিভারের যে প্রিভেন্টিভ মেজার, এটা যদি কেউ নিতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে এই বাতজ্বরের প্রবণতা কমবে, এবং বাতজ্বরের প্রবণতা কমলে ভাল্ব আক্রান্ত হওয়ার সংখ্যাও আস্তে আস্তে কমে আসবে, এবং সেটা কিন্তু অলরেডি কমে এসেছে। এখন আসি যে যাদের অলরেডি ভাল্বের ডিজিজ এফেক্টেড হয়েছে, এটা হচ্ছে বাতজ্বরজনিত কারণে। তার আগে একটু বলে নেই যে আর কি কি কারণে ভাল্বের অসুখ হতে পারে। কনজেনিটালিও হতে পারে, কিন্তু অনেক সময় অ্যাওর্টিক ভাল্ব, এটা সাধারণত 3টা দরজা থাকে, তো এটা যদি অনেক সময় বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্ব, যে 2টা দরজা যদি থাকে, তাদের কিন্তু স্টেনোসিসের চান্স বেশি, মানে ভাল্ব শুরু হওয়ার চান্স বেশি। ভাল্ব ক্যালসিফিকেশন হবে, ফাইব্রোস্ট হবে, হয়ে হয়ে ভাল্ব শুরু হয়ে যাবে। মাইট্রাল ভাল্ব যেহেতু কমন, এটার কি কি চিকিৎসা আছে? একটা হচ্ছে বেলুন ভালভোপ্লাস্টি আছে, যে আমরা কিন্তু বেলুন দিয়ে ফুলে দিতে পারি, যে এটা কোনো অপারেশন করা লাগবে না। যদি কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেই, যদি ফুলফিল করে তাহলে কিন্তু বেলুন দিয়ে ফুলানো যায়, এবং এটাতে খরচও কম এবং রুগীর কোনো কাটাচেরা করা লাগছে না। আমরা এনজিওগ্রামের মতো আমরা যে ফিমোরাল আর্টারি, হ্যাঁ, পা দিয়ে আমরা এই ক্যাথেটার নিয়ে আমরা কিন্তু তাকে বেলুন ফুলিয়ে ওই ভাল্ব যে ন্যারো ভাল্বটা, সেটাকে আমরা ফুলিয়ে ওয়াইড করে দিতে পারি, এবং রুগী কিন্তু ভালো থাকবে। আর তাছাড়া ভাল্ব রিপ্লেসমেন্ট করতে পারি। যারা নট সুইটেবল, মানে এই বেলুন ভালভোপ্লাস্টির জন্য সুইটেবল না, তাদের ক্ষেত্রে আমাদের ভাল্ব রিপ্লেসমেন্ট করতে হবে। বিভিন্ন ধরনের ভাল্ব আছে, মেটালিক ভাল্ব, সাধারণত মেটালিক ভাল্ব আছে, বায়োপ্রস্থেটিক আছে, এই ভাল্ব রিপ্লেস করা যাবে। অ্যাওর্টিক ভাল্বের ক্ষেত্রেও এরকম। অ্যাওর্টিক ভাল্বে এখন ইন্টারভেনশন নিয়েও এটা কিন্তু রিপ্লেস করা যাচ্ছে, যে কোনো কিছু কাটাচেরা না করে। এই টেকনোলজিটাই বিশ্বে মোটামুটি নতুন, তাই আমাদের দেশেও কিন্তু অলরেডি কয়েকটা জায়গায় কেস হয়েছে। সাকিব শাহরিয়ার বলল, যেটা বিএসএমতে হয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেও হয়েছে। তো এইভাবে কিন্তু এটা পরিবর্তন করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। হার্টের পেসমেকার, আমরা এটাও শুনে থাকি যে হার্টের পেসমেকার বসানো হয়েছে। এই পেসমেকার আসলে কিভাবে এটি বসায়, এবং এটি আসলে কিভাবে আমাদের হার্টকে চালু রাখে? এই যে বলছিলাম, হার্ট কাজ হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু সেটা কাজ করে যাচ্ছে, হার্টের কাজ কিন্তু করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে হার্ট অ্যাক্টিভ রাখতে হবে। তো আর কোনো কারণে যদি হার্টের ছন্দপতন হয়, নির্দিষ্ট সময় পর পর হার্ট যে বিট করতেছে, সেটা যদি গতিটা কমে যায় অথবা ছন্দপতন হয়, তখনই কিন্তু হার্ট ব্লক ডেভেলপ করে, যেটাকে আমরা বলে থাকি যে হার্ট ব্লক। এটা বিভিন্ন কারণে হতে পারে, হার্টের অসুখের জন্য হতে পারে, বয়সজনিত কারণে হতে পারে, বেশি যখন এইজেড পারসন ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হতে পারে, অথবা জন্মগত কিছু হৃদরোগের জন্য এটা হতে পারে। তো সবচেয়ে কমন যেটা আমাদের দেশে, হার্ট অ্যাটাকের পরবর্তীতেই হার্টের গতিটা কমে যায়, তো এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেসমেকার প্রয়োজন হয়। অথবা একটু বেশি এল্ডারলি পেশেন্ট, অনেক বয়স্ক, 70 বছরের উপরে বা 60-65 বছরের উপরে, এরা দেখা যায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, হ্যাঁ, মনে করে যে স্ট্রোক হলো, কিন্তু দেখা যাচ্ছে হার্টের গতি কমে গিয়ে ছন্দপতন হয়ে তাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, কমনলি হার্টের রোগ নির্ণয়ের জন্য ইসিজি সবাই খুব ভালো জানে, ইসিজি করি আমরা একটা, ইকোকার্ডিওগ্রাফি, তারপরে অন্যান্য স্পেসিফিক যে ইনভেস্টিগেশনসগুলো, কারো কারো ক্ষেত্রে করোনারি এনজিওগ্রাম প্রয়োজন হয়, করে আমরা তখন নির্ণয় করি যে আসলে তার কী কারণে হার্টের গতিটা কমে গেল। তখন আমরা পেসমেকার প্রতিষ্ঠা। পেসমেকারটাও কিন্তু একটা ইন্টারভেনশন, কার্ডিয়াক ইন্টারভেনশন একটা পার্ট। এটার জন্য কিন্তু বড় ধরনের অপারেশনের প্রয়োজন হয় না, জাস্ট স্কিনের নিচে, চামড়ার নিচে আমরা একটা জেনারেটর ব্যাটারি দেওয়া হয়, আর হার্টের ভিতরে 2টা তার থাকে, ঠিক আছে। ডুয়েল চেম্বার 2 তারের পেসমেকার, ডুয়েল চেম্বার পেসমেকার 3 তারের পেসমেকার আছে। এই যে হার্ট ফেইলর যেটা আমরা বললাম, হার্ট ফেইলরের চিকিৎসার জন্য কিন্তু বিশেষ এক ধরনের পেসমেকারের প্রয়োজন হয়, যেটা হার্টের যদি কখনো হার্টের অনিয়মিত হৃদস্পন্দন হয় অথবা হার্ট বন্ধ হয়ে যায়, তখন হার্ট বন্ধ হয়ে গেলে কিন্তু আপনারা অনেক সময় দেখে থাকেন যে আমরা যে ডিসি শক দিই, ডিসি কার্ডিওভার্সন, যেটা বাইরের কান্ট্রিতে অনেক সময় দেখা যায় যে অটোমেটিক ডিফিব্রিলেটর মেশিনও লাগানো থাকে। হয়তো কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল, তখন সিপিআর দেওয়ার পর এমার্জেন্সি সিপিআরের পরে তাকে শক দেওয়া লাগে। ইভেন আমাদের কার্ডিওলজি এমার্জেন্সি পেশেন্টদের ক্ষেত্রেও লাগে।
তো ওই যে হার্ট ফেলিয়ারের পেশেন্টদের জন্য আমরা যে বিশেষ পেসমেকারটা দেই, সেটা কিন্তু রোগীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ হচ্ছে এখন, রোগীকে ডিটেক্ট করতে পারে তার কখন হার্টের গতিটা কমে যাচ্ছে, ছন্দপতন হচ্ছে, অথবা খুব গতি বেড়ে যাচ্ছে। ওইটাকে পেসমেকার ডিটেক্ট করে তাকে নির্দিষ্ট সময়ে তাকে শক দেয়, আবার হার্টের গতি কমে গেলে হার্টের গতিটা বাড়ায় দেয়, হার্টটাকে ঠিকমতো পাম্প করতেও সাহায্য করে। তো এই বিশেষ চিকিৎসা পদ্ধতিটা কিন্তু বাংলাদেশে আছে হার্ট ফেলিয়ারের পেশেন্টের জন্য, ডিভাইস থেরাপিটা। এই পেসমেকারগুলোর দাম একটু বেশি, একটু এক্সপেন্সিভ, কিন্তু এগুলো আমাদের দেশে প্রতিস্থাপন হচ্ছে সরকারি এবং বেসরকারি কার্ডিয়াক হসপিটালগুলোতে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সাকিব শাহরিয়ার। আমরা আবারও একটি বিরতি নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো নেক্সাস টেলিভিশনে কেমন আছেন অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা বিশেষ একটি দিবস উপলক্ষে, অর্থাৎ আজকে বিশ্ব হৃদরোগ দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে। এই দিবস উপলক্ষে আমরা আজকে দুজন হৃদরোগ বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে। একজন ডাক্তার ইফতেখার আলম, তিনি কনসালটেন্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, এবং আরেকজন হচ্ছেন আমাদের ডাক্তার সাকিব শাহরিয়ার, তিনি সহকারী অধ্যাপক বিএসএমএমইউ। প্রিয় দর্শক, এবারের বিশ্ব হৃদরোগ দিবসের বা ওয়ার্ল্ড হার্ট ডের একটি বিশেষ প্রতিপাদ্য হচ্ছে যে অ্যাকশন, ইউজ হার্ট ফর অ্যাকশন। ইউজ হার্ট ফর অ্যাকশন মানেটা হচ্ছে যে আপনার সচল রাখুন হৃদযন্ত্রকে। হ্যাঁ, হৃদযন্ত্রকে ভালো রাখবার জন্যই তাকে সচল রাখতে হবে। তো এটা তো আমরা সবাই জানি যে আসলে আমরা যত বেশি শারীরিকভাবে অ্যাক্টিভ থাকবো, আমরা যত বেশি সচল থাকবো, আমাদের হার্ট তত ভালো থাকবে। এবং শারীরিক সচলতার ব্যায়ামকে কিন্তু কার্ডিও বলে না, কার্ডিও। হ্যাঁ, মানে অর্থাৎ ব্যায়াম করলে যেন হৃদযন্ত্রটা যেন খুব বেশি বেশি পাম্প করে, হ্যাঁ, খুব বেশি করে বিট করে, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য থাকে। তো এই বিষয়গুলো নিয়েই আসলে আমরা কথা বলছি। এবং আমাদের এই যে পরিবর্তিত জীবন, পরিবর্তিত পৃথিবী, বর্তমানে আমাদের শারীরিক পরিশ্রমের সুযোগগুলো কমে যাচ্ছে এবং আমাদের জীবন ক্রমশই আরামপ্রিয় হয়ে উঠছে। সেরেন্ডারি লাইফস্টাইল যেটাকে বলে, যে শারীরিক পরিশ্রমবিহীন জীবনযাপন, আমরা কিন্তু সেদিকেই ধাবিত হচ্ছি। এই পরিস্থিতিতে আসলে আমাদের হার্টকে ভালো রাখাটা একটি বড় চ্যালেঞ্জ। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা ডক্টর ইফতেখার আলম। হার্টের অসুখের সাথে কিন্তু অন্যান্য অঙ্গেরও আমাদের একটি সরাসরি সম্পর্ক আছে। যেমন হৃদরোগ, মানে উচ্চ রক্তচাপ যদি আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, বা অনেক বেশি উচ্চ রক্তচাপ যদি থাকে এবং ঠিকমতো চিকিৎসা না হয়, তাহলে কিন্তু কিডনিও নষ্ট হতে পারে। আবার কিডনি ডিজিজের কারণেও কিন্তু হার্টের সমস্যা হতে পারে। তো এই যে বিষয়গুলি, এটা সম্পর্কে যদি একটু বলেন যে আসলে কখন একটি হার্ট কিডনি রোগের কারণ হয়ে উঠতে পারে। আচ্ছা, এটা হলো কি যে আসলে এটা কিন্তু একটা চেন, যে যেমন কিডনির উপরে হার্ট যেমন ডিপেন্ড করে এবং হার্টের উপরেও কিন্তু কিডনি ডিপেন্ড করে, তাই না? তাই হার্টের পাম্পিং ক্যাপাসিটি যদি কম থাকে তাহলে রেনাল ফ্লো কম হবে। আবার কিডনির যদি অসুখ থাকে তাহলে কি হবে, আমাদের বডিতে কিন্তু মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্টগুলো এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, এবং কিডনির যে প্রসেসটা, যে কিডনি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, কিডনিটা কি হয়, ফাইব্রোসড হয়ে যায়। হ্যাঁ, যেমন একটা আখের রস নেওয়ার পরে যে আখের যে খোসাটা থাকে, কিডনিটা ওরকম হয়ে যায় অনেকটা। হ্যাঁ, যে ফাইব্রোসিস হয়ে যায়। এবং এই চেঞ্জটা কিন্তু আমাদের যে রক্তনালীগুলো আছে, করোনারি আর্টারি আছে, সেগুলোতেও এই চেঞ্জগুলো আসতে পারে। এবং অন্যান্য যে ভেসেলগুলো আছে সেখানেও কিন্তু এই পরিবর্তন আসে, যে ফাইব্রোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বেড়ে যায়, যার ফলে যাদের কিডনি ডিজিজ আছে তাদের প্রেশার বেড়ে যেতে পারে, হাইপার টেনশন। হ্যাঁ, মানে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, ওয়ান অফ দ্য কজ অফ হাইপার টেনশন। আবার দেখেন যে যেটা বলা হয় যে কিডনি ডিজিজে যে মৃত্যুর চাইতে, মানে যে মৃত্যু হয় কিডনি ডিজিজে, তার কিন্তু কিডনির কারণে হয় না, 2/3 হয় হার্ট অ্যাটাকের কারণে। যে যাদের কিডনি ডিজিজ আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, এবং 1/3 হয় হলো কিডনি ইটসেলফ, মানে নিজস্ব কারণে, কিডনির কারণে, কিন্তু 2/3 কিন্তু হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে। তো সেজন্য মানে কিডনির সাথে কিন্তু হার্ট একটা ওতপ্রোতভাবে জড়িত। আবার ফুসফুস, যেমন হার্টের যে নেইবার মানে প্রতিবেশী, সেটা হলো ফুসফুস। যে ফুসফুসের যদি কোনো রোগ থাকে, যেমন সিওপিডির কারণে কিন্তু আমাদের হার্ট ফেলিওর হতে পারে। হ্যাঁ, হার্টের প্রেশার বেড়ে যেতে পারে, হার্টের প্রেশার মানে পালমোনারি হাইপারটেনশন হতে পারে।
মানে রাইট সাইডের যে হার্টের যে ডান পাশের অংশটা ওই দিকের প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো সেজন্য ফুসফুসও কিন্তু হার্ট ডিজিজের একটা কারণ। অতএব হার্টকে ঠিক রাখতে হলে কিন্তু আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ভালো রাখতে হবে, বিশেষ করে যেগুলো ভাইটাল অর্গান, যে হার্ট, লিভার, কিডনি, এগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, একটা আরেকটার সাথে কোরিলেটেড। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সাকিব। আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রিভেনশন মানে কী করলে আসলে আমাদের হার্টটা ভালো থাকবে। আমরা সাধারণত স্ক্রিনিংয়ের কথা বলি বিভিন্ন সময়, কী ধরনের স্ক্রিনিং আছে যেটা আর্লি ডিটেকশন হার্ট ডিজিজের করা যেতে পারে, এই বিষয়গুলো একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। আসলে আমাদের ওয়ার্ল্ড হার্ট ডে প্রতি বছর যে 29শে সেপ্টেম্বর পালন করা হয়, এটার মূল কারণটা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এবং যেন আমরা প্রিভেন্টিভ মেজারগুলোকে আরও সচেতনতা বাড়ানো যায় এবং প্রিভেন্টিভ মেজারগুলো বাড়িয়ে দিয়ে কার্ডিওভাস্কুলার ডিজিজকে মানে কমায় নিয়ে আসতে পারি। এটাই হলো গিয়ে মূল স্লোগান। এটার জন্যই আসলে স্পেসিফিক একটা ডেকে এভাবে পালন করা হয়। তো এই জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেনশনের দিকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আর্লি ডিটেকশন করতে যদি আমরা পারি, এবং আর্লি ডিটেকশন করতে পারলে আমরা তখন এই ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো। এখন কী কী জিনিসগুলো আমাদেরকে, একটা হচ্ছে কি প্রিভেনশন, আর একটা হলো কি আর্লি ডিটেকশন। এখন আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো যেন আর্লি ডিটেকশনের জন্য আমরা কিছু কিছু জিনিস, যেমন ধরেন যদি নিয়মিত স্ক্রিনিং, হেলথ স্ক্রিনিং, যাদের বয়স, কার্ডিওভাস্কুলার ডিজিজ আগে আমরা বলতাম এটা বয়স্কদের অসুখ, এখন কিন্তু সেভাবে বলা হয় না বয়স্কদের না। এখন আমরা অনেক ইয়াং, অল্প বয়স্ক যারা পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রেই পাচ্ছি, যারা আমরা করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করছে। ইভেন হার্ট ফেলিওর নিয়ে হঠাৎ করে সে জানতেই পারতেছে না যে তার হার্ট অ্যাটাক হয়েছিল বা কিছু অ্যাসিমটোমেটিক ছিল, হঠাৎ করে হার্ট ফেলিওর নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসতেছে, যেটা খুবই একটা খারাপ অবস্থা। তো এর জন্য আমাদেরকে তাদের নিয়মিত যে অ্যাটলিস্ট আমাদের নো ইয়োর ব্লাড প্রেশার, অ্যাটলিস্ট তার রক্তচাপটা ব্লাড প্রেশার মেশিনের মাধ্যমে মেজার করা, যে তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা। স্বাভাবিক ব্লাড প্রেশার 120/80, যদি 140/90 বা তার অধিক থাকে তাহলে আমরা উচ্চ রক্তচাপ। তো এটা আমাদের আর্লি এজ থেকেই আমরা ব্লাড প্রেশার মেজার করব। নির্দিষ্ট সময় পর পর আমরা ওয়েটটা দেখব, ওয়েট বডি হাইট অনুযায়ী তার ওয়েটটা ঠিক আছে কিনা। তারপরে আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স, আমাদের দেশে সবাই আসলে আমরা খাদ্যাভ্যাস, আমাদের আসলে কার্বোহাইড্রেট, সবাই ভাত প্রেমী, সুতরাং আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স মেল এবং ফিমেলের জন্য একটা স্পেসিফিক দেওয়া আছে, এই অনুযায়ী আমাদের হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তারপরে আমাদের বডি মাস ইনডেক্স, BMI বলে থাকি আমরা, সেটা যদি মোর দেন 29 হয় তাহলে আমরা স্থূলতা বলে থাকি। হ্যাঁ, মানে ওবেসিটি, এটাও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তো কেউ যদি অল্প বয়সে, বাচ্চারা এখন খেলাধুলার জায়গা কমে যাচ্ছে, অ্যাক্টিভ না, হ্যাঁ, তারা জাঙ্ক ফুড খাচ্ছে, ফ্যাটি ফুড বেশি নিচ্ছে, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, চিপস, অন্যান্য খাবার দাবারের দিকে আকৃষ্ট হচ্ছে, চকলেট, তো এক্ষেত্রে কিন্তু ওয়েট বেড়ে যাচ্ছে। তো প্রথম থেকে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ একবার স্থূলতা হয়ে গেলে তখন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট, এবং এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আমাদের ডায়াবেটিস, আমাদের দেশের পার্সপেক্টিভে সাউথ এশিয়াতে ডায়াবেটিসের পার্সেন্টেজ খুবই বেশি। প্রতি 10 জনের ভিতরে 2-3 জনই ডায়াবেটিক, 7 জনে 1 জন। তো এই জন্য অলওয়েজ তারকে ব্লাড সুগারটা মেজার করতে হবে খালি পেটে খাবার 2 ঘন্টা পরে। আর HbA1c একটা টেস্ট আছে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি সে ডায়াবেটিক কিনা। তো এই সব টেস্টগুলো করে আমরা, স্ক্রিনিং টেস্টগুলো, প্লাস রক্তে তার কোলেস্ট্রলের মাত্রাটা কীরকম, আধিক্য আছে কিনা, এটাও আমাদেরকে দেখে নেওয়া উচিত। এই হেলথ স্ক্রিনিংগুলো আমরা রেগুলারলি চেক আপ করবো। আর প্রিভেনশনের ব্যাপার যেটা, সেটা আমরা কিছু ইয়েস বলবো পজিটিভ দিকের ক্ষেত্রে। হ্যাঁ, সেই ইয়েস টু রেগুলার এক্সারসাইজ, ঠিক আছে। এক্সারসাইজটা কি? এক্সারসাইজটা অ্যাটলিস্ট ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ। কার্ডিওভাস্কুলার এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি, প্রতি সপ্তাহে মোর দেন 150 মিনিটস হাঁটবেন। সেটা 150 মানে প্রতিদিন, সপ্তাহে 5 দিন 30 মিনিটের বেশি হাঁটতে হবে। মডারেট ইন্টেন্সিটি ব্রিস্ক ওয়াকিং বলি, যেন একটু সোয়েটিং হয়, ঘাম হয় আর কি, দ্রুত হাঁটতে হবে, অথবা হালকা এক্সারসাইজ করা। দেন অ্যাডিকুয়েট রেস্ট,
অ্যান্ড এডুকেট স্লিপ, ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমরা দেখা যাচ্ছে যে আসলে কাজের চাপে বা আমাদের আরবান লাইফস্টাইলের জন্য কিন্তু আমরা ঘুমাতে পারতেছি না, স্লিপ প্যাটার্নে অনেকই সমস্যা। ঘুম যদি 6 আওয়ার্সের কম ঘুম হয় তখন কিন্তু এটার ডে টাইম ইফেক্ট পড়ে, এবং এই লং টার্ম ব্যাড স্লিপ প্যাটার্নের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। এটা হার্টের উপরও প্রভাব পড়ে, ইভেন আমাদের ব্রেনের উপরও প্রভাব পড়ে, স্ট্রোকেরও ঝুঁকি বাড়ায়। এরপরে আমাদের মেন্টাল হেলথের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের মানসিক চাপ কমানোর জন্য আমরা নিজের মেন্টাল হেলথের প্রতি গুরুত্ব দিতে হবে, সেটা মেডিটেশন হোক, নামাজ হোক, বা অন্যান্য ফ্যামিলির সাথে সময় কাটানো, ট্রাভেলিং, অন্যান্য অনেক কিছু করে আমাদের মেন্টাল হেলথের উপর খেয়াল। আর এমনিতে অনেক ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, স্মোকিং, অ্যালকোহল, ব্যাড লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের চেঞ্জ। খাদ্যাভ্যাস এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। খাদ্যাভ্যাসের চেঞ্জ মানে হচ্ছে গিয়ে প্রতিদিনের খাবারে অ্যাটলিস্ট আমাদেরকে গ্রিন লিফি ভেজিটেবলস অথবা সালাদ এগুলো আমরা একটু নিতে পারি, ফ্রুটস, হ্যাঁ, সবজি, এগুলোর প্রতি বাড়াইতে হবে, ফাইবার ডায়েটস বাড়াতে হবে, এবং তৈলাক্ত খাবার, কার্বোহাইড্রেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো কমানোর চেষ্টা করতে হবে, এক্সট্রা সল্ট কমাতে হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে এক্সট্রা সল্ট, হ্যাঁ, এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট যেটা বলেছে, হ্যাঁ, তো এটা আসলে আমরা কিভাবে মেজার করব বা কিভাবে বুঝবো যে এই সল্ট আমার জন্য এক্সট্রা হয়ে যাচ্ছে? ইফতেখার ভাই আলোচনা করেন। আসলে যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে সল্ট, রিডাকশন অফ সল্ট, মানে আমাদের বলা হচ্ছে যে প্রতিদিন মানে 2 পয়েন্ট সোডিয়াম, সল্টের ভিতরে কি আছে, সোডিয়াম আছে এবং ক্লোরাইড আছে, আমরা যে লবণটা খাচ্ছি, তো সোডিয়ামটা কিন্তু আমাদের কি করে, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, প্রেশার বাড়িয়ে দিচ্ছে। এবং কেউ যদি অ্যান্টি হাইপারটেনসিভ নিচ্ছে, মানে উচ্চ রক্তচাপের জন্য সে ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধে কাজ করছে না, এটা ওয়ান অফ দ্য রেজিস্ট্যান্স হাইপারটেনশন। এটা ওয়ান অফ দ্য কমন কারণ হচ্ছে হলো যে বেশি পরিমাণ লবণ ইনটেক করা। তা আমাদের সাধারণত বলা হয় যে প্রতিদিন 2.5 গ্রামের কম সোডিয়াম ইনটেক করতে হবে। তাহলে এটা আমরা মেজার করব কিভাবে? সাধারণত 2.5 গ্রাম সোডিয়াম 1 টিস্পুন যে সল্ট, হ্যাঁ, মানে 1 চা চামচ অথবা তার চাইতে কম আমাদের সল্ট ইনটেক করতে হবে। তাহলে আমাদের, এবং অনেকে একটা ভুল ধারণা আছে, আমরা যখন বলি যে বাড়তি লবণ খাবেন না বা আলগা, অনেকে আমরা এটা বোঝানোর জন্য বলি যে কাঁচা লবণ খাবেন না। কাঁচা লবণ মানে হচ্ছিল যে পাতে লবণ খাওয়া। তো এটা অনেকে কি করে, এটাকে ভেজে খায়। লবণ ভাজলেও যা, লবণ জাল দিলেও তাই, মানে ফুটালেও তাই, লবণ যেটাই করেন সেটা কিন্তু আলটিমেটলি কাঁচা লবণ খাবেন না, এটা বলা হয় আসলে যে বাড়তি লবণটা যেন না, এক্সট্রা সল্ট যাতে না। মানে এমনি তো রান্নাতেই তো আমরা অনেকখানি লবণ ব্যবহার করে ফেলি, এবং ওটাই আমাদের জন্য। এটা মনে করে অনেকে যদি আবার, সাধারণত আমরা রান্নায় যে পরিমাণ লবণ ইউজ করি তার চেয়ে যদি বেশি ইউজ করে তাহলে কিন্তু সেটা ক্ষতি। তার মানে আমরা ইউজুয়ালি যে লবণটা রান্নায় ইউজ করি, এর পরে আমরা পাতে যে লবণটা নেই ওটা নেব না, অ্যাডেড সল্ট। এখন আরো কিছু কথা আছে যে আমি অ্যাডেড সল্ট খেলাম না, কিন্তু সল্ট কন্টেইনিং ফুড যদি আমি খাই তাহলে সেটাও কিন্তু লবণের একটা এক্সট্রা সোর্স। তাহলে সল্ট কন্টেইনিং ফুড কি? যেমন আচারে কিন্তু প্রচুর লবণ থাকে। আমরা যদি আচার খাই, আমরা যদি চিপস খাই, আমরা যদি চানাচুর খাই, এগুলোতে কিন্তু লবণ আছে। তাহলে আমাদের কি করতে হবে? এগুলোও অ্যাভয়েড করতে হবে। এবং মানে এখন যে রিকমেন্ডেশন, এটা তো গেল লবণের কথা, যে তাহলে আমাদের লবণকে পরিহার করতে হবে। এবং এটা কিন্তু একটা, এর আগে কয়েক বছর আগে কিন্তু ওয়ার্ল্ড হার্ট ডের একটা প্রতিপাদ্য ছিল যে সল্ট মানে রিডাকশন করা। তো আমাদের এটা একটা খুব একটি ইম্পর্টেন্ট জিনিস, আমাদের লবণ কম খেতে হবে। তাহলে লবণ যদি আমরা কম খাই তাহলে আমাদের সোডিয়াম কম ইনটেক হবে, আমাদের প্রেশার কম থাকবে, যার ফলে আমরা হার্টের অন্যান্য ডিজিজ থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো। এবং রিসেন্টলি যেটা বলা হচ্ছে যে পটাশিয়াম ইনটেক করতে হবে, যেটা কিন্তু তাহলে হ্যাঁ, পটাশিয়াম রিচ ফুড খেতে হবে, ফাইবার ডায়েট বা পটাশিয়াম রিচ ফ্রুটসগুলো, হ্যাঁ, তো এগুলো খেতে হবে। তাহলে আমরা কিন্তু অনেক ধন্যবাদ ডাক্তার ইফতেখার আলম এবং ডাক্তার শাকিব শাহরিয়ার। ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদরোগ বা হৃদযন্ত্র দিবস, আমাদের এই বিশেষ দিবসটি আরও বিশেষ হয়ে উঠলো আপনাদের আলোচনা এবং আপনাদের মূল্যবান পরামর্শে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের নেক্সাস টেলিভিশন। ধন্যবাদ ডাক্তার গুলজার হোসেন, ধন্যবাদ গুলজার, এবং ধন্যবাদ নেক্সাস টিভি এবং সকল দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সকলের হৃদযন্ত্র যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমরা যেন দীর্ঘদিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।